আজকের এই আলোচনায় আমরা এমন একটা দুর্দান্ত সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো যা প্রমাণ করে দেয় যে ক্লাসিক্যাল বা ধ্রুপদী সাহিত্য মানেই শুধু গম্ভীর আর ভারী বিষয় নয়, বরং সেখানেও থাকতে পারে চরম হাসির খোরাক জোগানো একদম কালজয়ী সব কমেডি। একবার ভেবে দেখা যাক তো, একজোড়া ছেঁড়া পুরনো জুতোর প্রতি কারো ভালোবাসা কি তার নিজের শারীরিক নিরাপত্তার চেয়েও বড় হতে পারে? প্রশ্নটা শুনে হয়তো একটু অদ্ভুত বা হাস্যকর লাগতে পারে, কিন্তু ঠিক এই উদ্ভট আইডিয়াটাই হলো আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। আমাদের অনেকেরই হয়তো ধারণা যে সংস্কৃত সাহিত্য মানেই শুধু কালিদাস বা ভবভূতির মতো প্রাচীন লেখকদের কাজ, কিন্তু এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক নয়। প্রাচীন যুগের পাশাপাশি আধুনিক যুগেও যে সংস্কৃত সাহিত্য কতটা জীবন্ত আর প্রাণবন্ত, শ্রীজীব ন্যায়তীর্থের মতো আধুনিক লেখকদের কাজ তারই সবচেয়ে বড় প্রমাণ। চলুন প্রথমেই এই আধুনিক সংস্কৃত মহারথী শ্রীজীব ন্যায়তীর্থ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তাঁর জীবনটা ছিল বেশ দীর্ঘ আর ঘটনাবহুল। ১৮৯৩ সালে পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় তার জন্ম। দীর্ঘ ১ শতাব্দী জুড়ে তিনি সাহিত্য রচনা করেন। ১৯৮৬ সালে সম্মানজনক রাষ্ট্রপতি পুরস্কার পান, আর ১৯৯২ সালে ঠিক ১০০ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তার পাণ্ডিত্যের স্বীকৃতিগুলো শুনলে সত্যি তাক লেগে যায়। মহাকবি, ব্যাকরণ শিরোমণি, দেশিকত্তম থেকে শুরু করে মহামহাপধ্যায়, এই উপাধিগুলোই বলে দেয় দর্শন, সাহিত্য আর ব্যাকরণে তার জ্ঞান ঠিক কতটা গভীর ছিল। তো মূল গল্পে ঢোকার আগে নাটকের কৌশলগত কাঠামো, মানে দৃশ্যকাব্য আর প্রহসন জিনিসটা আসলে কি, সেটা একটু বুঝে নেওয়া দরকার। খুব সহজ কথায়, দৃশ্যকাব্য বা রূপক হল এক ধরনের ভিজুয়াল পোয়েট্রি বা নাটক। এটা সরাসরি মঞ্চে অভিনয়ের জন্য লেখা হয়, যেখানে অভিনেতাদের ওপর বিভিন্ন চরিত্রের রূপ আরোপ করা হয়, যাতে পুরো গল্পটা আমাদের চোখের সামনে একদম জীবন্ত হয়ে ওঠে। আর এই রূপকেরই মোট ১০টা প্রকারের মধ্যে একটা দারুণ মজার ধরন হল প্রহসন। প্রহসন মানে হল চরম হাস্যরসাত্মক নাটক, যাকে আমরা ফিজিক্যাল কমেডি বা ফার্স বলি। মানে বোঝাই যাচ্ছে কি পরিমাণ হইচই আর বিশৃঙ্খলা আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, এবার কৃপণ ও কোপালি নাটকের কুশীলবদের সাথে একটু পরিচয় পর্ব সেরে নিই। এখানকার মূল চরিত্র হল কোপালি, যে কিনা আক্ষরিক অর্থেই একজন চরম পর্যায়ের কৃপণ মানুষ। আর আছে তার স্ত্রী রঙ্গিনী, দাসী মন্ত্রা এবং ভৃত্য পঙ্গুরাম। এই সামান্য কয়েকটা চরিত্র মিলেই এমন এক তুমুল ভুল বোঝাবুঝি আর হাস্যকর পরিস্থিতি তৈরি করবে, যা সত্যিই অভাবনীয়। শুরু হচ্ছে প্রথম অঙ্ক, ভাঙা ছাতা আর পুরনো জুতোর গল্প। নাটকের শুরুতেই এক্কেবারে তুলকালাম কাণ্ড। দেখা যায় কপালি রাগে ফেটে পড়ে, তার দাসী মন্ত্রাকে প্রচণ্ড বকাঝকা করছে। কারণ কি? কারণ মন্ত্রা একটা ভাঙা, পুরোপুরি অকেজো ছাতা ফেলে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, কপালি এই বাতিল ছাতাটা জমিয়ে রাখছিল যাতে ভবিষ্যতে তার নাতি-নাতনিরা সেটা ব্যবহার করতে পারে। কৃপণতা কোন পর্যায়ে গেলে মানুষ এমনটা ভাবতে পারে, সেটা সত্যি অবাক করার মতো। এদিকে দাসী মন্থরাও কিন্তু চুপ করে থাকার পাত্রী নয়। সে সাফ জানিয়ে দেয় যে সে ইচ্ছে করে ছাতাটা ফেলেনি। ভৃত্য পঙ্গুরাম যখন কোপালির পুরনো আর ছেঁড়া জুতোজোড়া ফেলে দিচ্ছিল, সেটা দেখেই সে ভেবেছে ছাতাও হয়তো ফেলে দেওয়ার মতনই জিনিস। চাকর বাকরদের এই একে অপরের উপর দোষ চাপানোর দৃশ্যটা নাটকের বিশৃঙ্খলাকে আরও জমিয়ে তোলে। আর ঠিক সেই মুহূর্তে, যখন এই তুমুল ঝগড়া চলছে, কোথা থেকে একটা রাস্তার কুকুর শা করে তাদের সামনে দিয়ে দৌড়ে যায়। আর সবচেয়ে হাস্যকর বিষয় হল, কুকুরটার মুখে শক্ত করে ধরা আছে কপালের সেই পুরনো ছেঁড়া জুতোজোড়া। একদম নিখুঁত টাইমিং যাকে বলে। এই দৃশ্যটা পুরো ঝগড়ার পরিবেশটাকে এক নিমেষে একটা উদ্ভট পরিস্থিতিতে বদলে দেয়। নিজের জুতো কুকুরের মুখে দেখে কোপালির কী অবস্থা হলো! সে ওই বাতিল জুতো উদ্ধার করার জন্য পাগলের মতো কুকুরের পেছনে ছুটতে শুরু করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সে তার সেই ভাঙা ছাতাটা তখনও বগলে চেপে ধরেই দৌড়াচ্ছে। একবার দৃশ্যটা কল্পনা করা যাক। একজন মানুষ বগলে একটা ভাঙা ছাতা নিয়ে কুকুরের পেছনে দৌড়াচ্ছে, শুধু একজোড়া অকেজো জুতোর জন্য। দ্বিতীয় অঙ্ক, কুকুর আর কপালের সেই মহাকাব্যিক লড়াই।
মনিব যখন কুকুরের পেছনে ছুটছে তখন দাসী আর ভৃত্যের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। মূল সংস্কৃত টেক্সটের স্টেজ ডিরেকশনটা এখানে ভারী চমৎকার। মন্থরা চরম অসম্মান দেখিয়ে পঙ্গুরামকে রীতিমতো বুড়ো আঙ্গুল বা কাঁচকলা দেখায়। ক্লাসিক্যাল নাটকের ভেতরেই এই ধরনের খাঁটি ফিজিক্যাল কমেডির ব্যবহার প্রমাণ করে যে মঞ্চে এটা কতটা জীবন্ত ছিল। এই পুরো পাগলামির মধ্যে সবচেয়ে সুস্থ মস্তিষ্কের পরিচয় দেয় কপালের স্ত্রী রঙ্গিনী। তার একটা দারুণ সংলাপ আছে, কি পোড়া কপাল, কৃপণ হওয়ার দোষে আমার স্বামীর বুদ্ধিভ্রংশ হয়েছে। চরম বিরক্তি আর অবিশ্বাস মেশানো এই কথাটি আসলে একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে কপালের এই সীমাহীন কৃপণতার একদম নিখুঁত মূল্যায়ন। দৌড়ঝাঁপের পর মঞ্চে আবার ফিরে আসে কপালি, কিন্তু এবার পরিস্থিতি একটু অন্যরকম। কপালির পা থেকে অঝরে রক্ত পড়ছে। ওই ছেঁড়া জুতো উদ্ধার করতে গিয়ে কুকুরের কামড় খেয়ে তাকে ফিরতে হয়েছে। নিজেরই বোকামির শারীরিক মূল্য তাকে শেষ পর্যন্ত রক্ত দিয়েই চোকাতে হলো। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের শেষ পর্ব, এই চরম কৃপণতার চূড়ান্ত পরিণতি। পুরো ঘটনার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কুকুরের কামড়ে পা থেকে এত রক্ত ঝরছে, কিন্তু কপালের কোনো শারীরিক ব্যথা বা ভ্রুক্ষেপ নেই। সে শুধু হাউমাউ করে কাঁদছে, কারণ কুকুরকে মারতে গিয়ে তার ওই ভাঙা ছাতাটা এবার পুরোপুরি ভেঙে গেছে, আর তার সেই পুরনো জুতোজোড়াও চিরতরে হারিয়ে গেছে। লোভ আর বস্তুগত জিনিসের প্রতি অন্ধ আসক্তি কিভাবে একজন মানুষকে নিজের শারীরিক ক্ষতি এবং বাস্তব জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়, এটা তারই একটা চমৎকার প্রমাণ। আর ঠিক এই জায়গা থেকেই একটা খুব গভীর প্রশ্ন মাথায় আসে, আমাদের জীবনেও কি এমন কিছু নেই, এমন কিছু অকেজো জিনিস যা আমরা কিছুতেই আঁকড়ে ধরা ছাড়তে চাই না, আর শেষমেশ সেগুলোই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়? শতাব্দীর পুরনো এই সংস্কৃত প্রহসনটি কিন্তু আজকের দিনেও আমাদের নিজেদের জীবনের এই চরম সত্যটি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।